স্বপ্ন যদি হয় শুধু নিজের, তবে সেটি একরকম আত্মকেন্দ্রিকতা, কিন্তু সেই স্বপ্ন যদি হয় সমাজের পিছিয়ে পড়া মানুষের, নারীর আর্তনাদের জন্য, তবে তা হয়ে ওঠে ইতিহাস বদলে দেওয়ার গল্প। আমার স্বপ্ন অনুষ্ঠানে স্বাগত জানাচ্ছি। আমি সাথে আছি আঁচল ভৌমিক। আমাদের আজকের অতিথি কামরুন নাহার লিপি, প্রতিষ্ঠাতা ও স্বত্বাধিকার নারী নেত্র কারুপণ্য, যিনি একটি সেলাই মেশিন নিয়ে শুরু করে দাঁড় করিয়েছেন একটি আন্তর্জাতিকভাবে স্বীকৃত নারী নেতৃত্বাধীন প্রতিষ্ঠান। আমাদের অনুষ্ঠানে আপনাকে স্বাগতম লিপি আপা। কেমন আছেন আপনি? আলহামদুলিল্লাহ, আমি ভালো আছি। আপনারা কেমন আছেন? আপনাদেরকে ধন্যবাদ আমাকে এখানে ডাকার জন্য। ধন্যবাদ আপনাকেও। দর্শক, শুরুতেই আমরা দেখে আসব কামরুন নাহার লিপিকে নিয়ে আমাদের বানানো ছোট্ট একটি তথ্যচিত্র। দারিদ্র্য কখনো কখনো জন্ম দেয় সৃষ্টিশীলতা ও সাহসের, আর তার এক উজ্জ্বল উদাহরণ কামরুন নাহার লিপি, নেত্রকোনার অনন্তপুর গ্রামের এক অনন্য নারী, যিনি শুধুই একজন উদ্যোক্তা নন, বরং এক সহস্র নারীর আলোর দিশারি। 9 ভাই বোনের পরিবারে বেড়ে ওঠা লিপি ছিলেন স্কুল শিক্ষক বাবার পঞ্চম সন্তান। অভাব অনটনের বাস্তবতায় তার শৈশব কেটেছে সীমাবদ্ধতার মাঝে। পড়াশোনার প্রতি ছিল গভীর টান, কিন্তু পরিবারে অর্থনৈতিক অসচ্ছলতার কারণে কলেজ পাশের পর তাকে জীবিকার খোঁজে নামতে হয়। 2004 সালে মাত্র 600 টাকা মাসিক বেতনে একটি বেসরকারি সংস্থায় কাজ শুরু করেন। 2008 সালে বেতন বেড়ে 3000 টাকা হলেও মনে হলো এই চাকরি দিয়ে আত্মসম্মান আর স্বপ্ন একসাথে ধরে রাখা যাবে না। তখনই নিজের পায়ে দাঁড়ানোর অদম্য সিদ্ধান্ত নেন। চাকরি ছেড়ে ধার নেওয়া একটি সেলাই মেশিন দিয়ে শুরু হয় লিপির স্বপ্নযাত্রা। আশপাশের 5 জন নারীকে প্রশিক্ষণ দিয়ে সেলাইয়ের কাজ শুরু করেন। মাত্র 2 টাকায় পিস মজুরিতে প্যান্ট তৈরি করতে করতে জমে ওঠে 800 টাকা পুঁজি, যেখান থেকে শুরু হয় উৎপাদন আর উন্নয়নের আসল গল্প। কেরানীগঞ্জ থেকে কাপড় কিনে নিজেই প্যান্ট তৈরি করে তা বিক্রি করে প্রথম মুনাফা অর্জন করেন। এরপর আর পেছনে ফিরে তাকাতে হয়নি। 2008 সালে আনুষ্ঠানিকভাবে যাত্রা করে নারী নেত্র কারুপণ্য, একটি ISO সার্টিফাইড নারী নেতৃত্বাধীন সামাজিক উদ্যোগ, যা আজ প্রায় 153 জনকে প্রত্যক্ষ এবং প্রায় 6500 জনকে পরোক্ষভাবে জীবিকার সাথে যুক্ত করেছে। এই প্রতিষ্ঠান এখন শুধু কাপড়ের ব্যাগ, মাস্ক, গার্মেন্টস সামগ্রী তৈরি করছে না, বরং দক্ষতা উন্নয়ন, প্রশিক্ষণ, নারীর আত্মবিশ্বাস গঠন আর কর্মসংস্থানের এক নতুন দিগন্ত তৈরি করছে। শিক্ষার প্রতি দায়বদ্ধতা থেকে নিজের কাজের ফাঁকে সময় বের করে তিনি আইন বিষয়ে LLB সম্মান ডিগ্রি অর্জন করেছেন। পাশাপাশি তার প্রতিষ্ঠানে কাজ করতে আসা অনেক নারী, যারা পড়াশোনা ছেড়ে দিয়েছিল, আজ আবারও শিক্ষায় ফিরে যাচ্ছে। কামরুন নাহার লিপি পেয়েছেন নানা জাতীয় ও আন্তর্জাতিক স্বীকৃতি। তার মধ্যে উল্লেখযোগ্য জয়িতা অন্বেষণে বাংলাদেশ 2014, অর্থনৈতিক ক্যাটাগরিতে ঢাকা বিভাগের শ্রেষ্ঠ জয়িতা, বাংলাদেশ ভারত মৈত্রী সম্মাননা 2021। এছাড়াও বিভিন্ন সামাজিক সংগঠনের সাথে রয়েছে তার সংশ্লিষ্টতা। ওয়েন্ড, উইমেন এন্টারপ্রেনার্স নেটওয়ার্ক ফর ডেভেলপমেন্টের নিয়মিত সদস্য, বাংলাদেশ উইমেন চেম্বার অফ কমার্স নেত্রকোনা জেলা প্রতিনিধি, সহসভাপতি নেত্রকোনা জেলা সেলস সেন্টার, সদস্য FBCCI ও বাণিজ্য মন্ত্রণালয় অনুমোদিত ট্রেড বডি, নেত্রকোনা NGO নেটওয়ার্ক ও নারী উদ্যোক্তা সোসাইটির সক্রিয় সদস্য তিনি। কামরুন নাহার লিপি স্বপ্ন দেখেন তার প্রতিষ্ঠান নারী নেত্র কারুপণ্য 2030 সালের মধ্যে নেত্রকোনার সকল সুবিধাবঞ্চিত নারীদের আর্থিকভাবে স্বাবলম্বী করে তুলবে। লিপি জানান, প্রতিটি সেলাই, প্রতিটি ব্যাগ শুধু পণ্য নয়, তা এক একটি নারীর স্বপ্ন, সাহস আর সম্ভাবনার গল্প। প্রিয় দর্শক, এতক্ষণ আপনারা দেখছিলেন কামরুন নাহার লিপিকে নিয়ে বানানো ছোট্ট একটি তথ্যচিত্র। লিপি আপা, আপনার কাছে আমার প্রথম প্রশ্ন। আপনার জীবন শুরু হয়েছিল খুব সাধারণ ঘর থেকে। কেমন ছিল আপনার শুরুর দিনগুলো? আমি বেড়ে উঠেছি একদম সাধারণ একটা ফ্যামিলিতে, যেটা খুবই গরিব ছিল। আমার বাবা ছিল একজন সহকারী শিক্ষক প্রাইমারি স্কুলের। তো ওইখান থেকে উঠে আসা, বাবার একটা চাকরির মাধ্যমে 9 জনকে লেখাপড়া করানো, 9 ভাই বোনের মধ্যে আমি ছিলাম পঞ্চম। তো বড় 4 জন, ছোট 4 জন, তাদের কষ্ট, আমার কষ্ট, এগুলা দেখেছি। দেখতে দেখতে দেখা গেছে যে মাঝে মাঝে স্কুলের খরচ দেওয়া সম্ভব ছিল না। তখন আমি নিজেরা টিউশনি করে ওই টিউশনির টাকা দিয়ে লেখাপড়া করেছি। করতে করতে এক সময় দেখা গেছে যে আসলে এইভাবে চলা সম্ভব না। যখন আমি ইন্টারমিডিয়েট পড়ি, তখন আমি নিজেই টিউশনি করে চলতাম।
তারপরে আমি একটা সংস্থা, স্থানীয় একটা সংস্থার মধ্যে কাজ নেই 600 টাকা বেতনে। এটাই ছিল আমার সবচেয়ে কঠিন কাজ শুরু। মাত্র 800 টাকা পুঁজি নিয়ে যাত্রা শুরু করেছিলেন। আজ নারী নেত্র একটি প্রতিষ্ঠান। এই পথ চলায় সবচেয়ে বড় চ্যালেঞ্জ কি ছিল? আমি 600 টাকা বেতন নিয়ে যখন কাজ শুরু করি, তখন দেখা গেছে যে 600 টাকা বেতন দিয়ে কাজ শুরু করে প্রতিষ্ঠিত হওয়া সম্ভব ছিল না। সেই সুবাদে আবার আমি নিজেই চিন্তা করলাম যে একটা কাজ করব। তো কি কাজ করতে পারি এটা নিয়ে ভাবতে ভাবতে আমার দেখা গেছে যে আসলেও বুঝতে পারতেছিলাম না যে কি কাজ করব। তখন যুব উন্নয়ন অধিদপ্তর থেকে একটা সেলাইয়ের প্রশিক্ষণ নিই আমি। তো সেলাইয়ের প্রশিক্ষণ 6 মাসের যে কোর্স ছিল, এটা নেই। এই সার্টিফিকেটের মাধ্যমে আমি 2008 সালে সেলাই কাজ শুরু করি। তো সেলাই কাজ শুরু করি যখন, তখন দেখা গেছে যে চ্যালেঞ্জ ছিল মূলত আমার কাজ করা কিভাবে করব। তো নিজের আত্মবিশ্বাস এবং নিজের যে চিন্তাটা ছিল, আমার যে পরিকল্পনাটা ছিল যে আমি ওই পর্যন্ত উঠবো, আমার স্বপ্নটা ছিল, সেই স্বপ্ন পর্যন্ত যাওয়ার জন্য আমার একটা প্রতিষ্ঠান করা দরকার। তো সেই প্রতিষ্ঠান করব চিন্তা করে আমার প্রতিষ্ঠানের নাম দিলাম। কি নাম দিব কারোর কাছ থেকে পাই না, তো নিজে নিজেই একটা নাম দিলাম, নারী নেত্র কারুপণ্য। তো ওই নারী নেত্র কারুপণ্যর পথ ধরেই আজকের আমার এই পর্যন্ত নামটা খুব সুন্দর ছিল। আপনার ভাবনাটাও সুন্দর, নামটাও সুন্দর। তো নারী নেত্র শুরু করি। নারী নেত্র কারুপণ্য ট্রেড লাইসেন্স নিই ইউনিয়ন পরিষদ থেকে। আর নারী নেত্র কারুপণ্যর পাশাপাশি আমি একটা সংস্থা করি, নারী নেত্র উন্নয়ন সমিতি। কারণ এলাকার মানুষ, আমি যে আগে প্রতিষ্ঠানে কাজ করতাম, সেই প্রতিষ্ঠানের যে ডিরেক্টর ছিল উনি বলছিল যে আমাকে বিভিন্নভাবে ট্রেড দিত যে কিভাবে প্রতিষ্ঠান করি, কিভাবে আমি নিজে প্রতিষ্ঠিত হই সেটা দেখে দিবে। সেই সুবাদে পরে মহিলা বিষয়ক অধিদপ্তর শক্তি বাড়ানোর জন্য মূলত মহিলা বিষয়ক অধিদপ্তর থেকে একটা রেজিস্ট্রেশন নিই, নারী নেত্র উন্নয়ন সমিতি। সেই নারী নেত্র উন্নয়ন সমিতি, নারী নেত্র কারুপণ্য দুইটার হাত ধরেই আস্তে আস্তে চলা। এবং আমার চ্যালেঞ্জ যেটা ছিল সেটা হলো আমার সম্পূর্ণ আত্মবিশ্বাস এবং নিজের প্রতি একটা ভরসা যে আমি পারবো। আপনি খুব সাহসীও ছিলেন। অবশ্যই, সাহসী না হলে একজন মেয়ে কখনোই এভাবে উঠতে পারে না, প্রতিষ্ঠিত হওয়া অসম্ভব, তাও আবার একটা গ্রামে, অনন্তপুর গ্রামে। লিপি আপা, আপনি কি বিশ্বাস করেন যে প্রত্যেক নারী কিছু না কিছু করতে পারে? আমি বিশ্বাস করি প্রত্যেকটা নারী কিছু না কিছু করতে পারে, কারণ নারীর পক্ষে কাজ করা সম্ভব, প্রতিষ্ঠিত হওয়া সম্ভব। আর নারীরাই পারে, নিজেরা উদ্যমী হতে পারে, নিজেরা উদ্যোক্তা হতে পারে, নিজেরা কর্ম করতে পারে, নিজেরা প্রতিষ্ঠিত হতে পারে যদি সুযোগ পায়। তাহলে যদি সুযোগ পায় তাহলে তাহলে প্রতিষ্ঠিত হওয়া সম্ভব, আরো বেশি করে সম্ভব। একজন উদ্যোক্তার একা দাঁড়ানো অনেক কঠিন বিষয়। আমি উঠেছি একা একা, কিন্তু আমার পিছনেও কেউ না কেউ ছিল, যার জন্য আমি এই পর্যন্ত উঠতে পেরেছি। আর পারিবারিকভাবে, সামাজিকভাবে একটু সহযোগিতা করলে, একটু সুযোগ দিলে একজন নারী প্রতিষ্ঠিত হওয়া সম্ভব। আপনার উদ্যোগে গ্রামীণ নারীদের জীবনে কি ধরনের পরিবর্তন এসেছে? বিশেষ করে হতদরিদ্র এবং স্বামী পরিত্যক্তা যে নারীগুলো আছে, তাদেরকে আমি কর্মসংস্থান দিতে পেরেছি। তারা পারিবারিকভাবে যারা নির্যাতিত, তারা নির্যাতন থেকে মুক্তি পেয়েছে অর্থনৈতিক স্বাবলম্বী হওয়ার জন্য। কারণ যখন একজন নারী অর্থনৈতিকভাবে স্বাবলম্বী হবে, তখন তার সব ধরনের নির্যাতন বন্ধ হয়ে যায় এবং ক্ষমতায়ন বাড়ে। তাই আমি মনে করি অর্থনৈতিক ক্ষমতায়নই সবচেয়ে বড় চ্যালেঞ্জ। এখন আপনার এখানে কতজন নারী কাজ করে? আমার এখানে এখন 93 জন নারী কাজ করে, যারা অনেকেই লেখাপড়া ছেড়ে দিয়েছিল, তারা আবার লেখাপড়া করতে পারছে। আমার এখানে এই সুযোগটা দেওয়া আছে যে একজন নারী যদি লেখাপড়া করে, তো যখন তার স্কুলে যাওয়া কিংবা এই কলেজে যাওয়ার প্রয়োজন হবে, তখন যে ছুটিটা, আমরা সেই ছুটিটা দিই। আর শিক্ষাকালীন সময়ে আমরা একটা সুযোগ দিই, সেটা হলো 3 মাস পর্যন্ত তাকে আমরা শিখাই। শেখানো অবস্থায় তাকে প্রতি মাসে 3000 টাকা থেকে 3500 টাকা আমরা দিই। কারণ অনেক প্রতিষ্ঠান আছে যেখানে শিখতে গেলে টাকা দিয়ে শিখতে হয়। আমি হলো শিখাবো, পাশাপাশি তাকে একটা টাকা আবার অনারিয়াম হিসেবে দেবো, সম্মান হিসেবে দিই। না, খুব ভালো উদ্যোগ এটা। আপনার প্রতিষ্ঠান বর্তমানে 153 জনকে সরাসরি কাজ দিচ্ছে এবং 6500 জনের জীবিকা এতে জড়িত। এত বড় পরিসরে কাজ করতে গিয়ে আপনি কোন মূল্যবোধকে সবচেয়ে গুরুত্ব দেন? আমার কাছে সততা, ন্যায্যতা
এবং কর্মীর মর্যাদা সবচেয়ে বেশি, এটাই হওয়া উচিত এবং গুরুত্ব দিই। আমি চেয়েছি আমার কর্মীরা যেন আমার মতোই গর্ব করে বলতে পারে যে আমিও পারি, আমরা নারীরাও পারি, আমরা নারীরাও কাজ করতে পারবো, আমরা ঘুরে দাঁড়াতে পারি, আমরা আমাদের মতো করে আমাদের যে পারিবারিকভাবে যে নির্যাতনগুলো আছে কিংবা অর্থনৈতিক যে অভাবগুলো আছে সেই অভাব থেকে আমরা নিজেরা আমাদেরকে প্রতিষ্ঠিত করতে পারবো। এটাই হলো সবচেয়ে বড় পাওয়া। একজন নারী উদ্যোক্তা হিসেবে আপনি দেশের নারী সমাজকে কি বার্তা দিতে চাচ্ছেন? আমি একজন নারী উদ্যোক্তা হিসেবে সেটাই বলবো যে আমি পেরেছি, আমি প্রতিষ্ঠিত হয়েছি। আমার পিছনে থেকে ওঠার পরে আমি যে বিভিন্ন ধরনের অ্যাওয়ার্ডগুলো পেয়েছি, বিভিন্ন ধরনের উৎসাহ অ্যাওয়ার্ডের মাধ্যমে কিংবা জয়িতার মাধ্যমে যে উৎসাহগুলো পেয়েছি, স্বপ্নগুলোকে সামনে নিয়ে যাওয়ার জন্য যে উৎসাহগুলো পেয়েছি, এগুলো কিন্তু একটা বড় ধরনের গুরুত্ব বহন করে। পাশাপাশি নিজেকে কখনো ছোট ভাবা যাবে না, নিজেকে সবসময় বড় ভাবতে হবে যে আমিও পারি, আমার পক্ষে সম্ভব। সকল প্রতিকূলতার মধ্য দিয়েই আমাকে আমি হিসেবে দাঁড় করাতে হবে, দাঁড় করাতে পারবো। সে প্রত্যয় নিয়ে যদি সামনের দিকে এগিয়ে যায় এবং একটু মেধা খাটিয়ে নিজস্বভাবে কাজ করে, তাইলেই আমার মনে হয় যে নারী উদ্যোক্তা হিসেবে প্রতিষ্ঠিত হতে পারবে। আগে নিজেকে ভালোবাসতে হবে। নিজেকে আপনার কথায় ভালোবাসতে হবে। শুনেছি আপনি নিজেও কাজের ফাঁকে আইন বিষয়ে পড়াশোনা করেছেন, কিভাবে সময় ম্যানেজ করতেন? আমি কাজের ফাঁকে আমার লেখাপড়া করার খুব ইচ্ছা ছিল, কিন্তু পারিবারিক একটা বিষয় ছিল, আবার ব্যক্তিগতভাবেও আসলে সময় সুযোগ বের করাটা খুব কঠিন ছিল। তার ফাঁকেও আমার প্রাতিষ্ঠানিক স্বার্থে, নিজের স্বার্থে শিক্ষার কোনো বিকল্প নেই, এই চিন্তা নিয়েই মূলত আমার প্রতিষ্ঠিত হওয়া, শিক্ষা অর্জন করা। আমি অনেক কষ্টে রাত্রে রাত্রে দিনে দিনে একটু অল্প প্রাইভেট একটা ভার্সিটিতে আমি মূলত এই এলএলবি অনার্সটা করি। তো কারণ হলো একটা বিভিন্ন জায়গায় একজন উদ্যোক্তার জন্য শিক্ষার খুব প্রয়োজন। বিভিন্ন জায়গায় যখন আমি কাজ করতে যাব, কথা বলতে যাব, যেমন এখন আমি যদি কোনো জায়গায় যাই তাহলে কথা বলতে গেলে দেখা যায় যে আপনার এডুকেশন ব্যাকগ্রাউন্ডে একটু বলেন তো, তখন যদি বলি যে আমি ইন্টারমিডিয়েট পাস, তাহলে কিন্তু আমার মূল্যায়নটা খুব কম আসবে। আমি যখন বলবো যে আমি স্নাতকোত্তর কিংবা আমি এলএলবি অনার্স করছি কিংবা এরকম একটা কিছু বলি বড়, আমার সার্টিফিকেটটা দেখে তখন কিন্তু আমার মূল্যায়নটা একটু অন্যরকম হয়। তো আবার বিভিন্ন জায়গায় দেখা যায় কাজের তাগিদেও, কাজের প্রয়োজনেও আমার একজন কর্মীকে যখন প্রতিষ্ঠিত করতে যাব, কর্মীকে যখন একটা কথা বলতে যাব, আমার যোগ্যতাটার দিকে তাকালে কিন্তু আমি নিচু হয়ে যাব। সেই ক্ষেত্রে আমি নিজেকে প্রতিষ্ঠিত করার জন্য, নিজেকে একটা বড় প্রান্তে ধার করানোর জন্য মূলত আমার কঠোর পরিশ্রমের মাধ্যমে এই শিক্ষা অর্জন করা। আপনার মাধ্যমে এটাই প্রমাণিত হয়েছে যে ইচ্ছা থাকলেই উপায় হয়। ইচ্ছা থাকলেই উপায় হয়। আপনার প্রতিষ্ঠানের নাম নারী নেত্র কারুপণ্য, এই নামের পিছনে কোন বিশেষ ভাবনা ছিল আপনার? আমার প্রতিষ্ঠানের নাম নারী নেত্র কারুপণ্য। আমি যখন কাজ শুরু করছি তখন আমি শুরু করেছিলাম হাতের কাজ দিয়ে, সুই সুতার কাজ দিয়ে কাজ শুরু করেছিলাম। তখন চুমকি পুঁতির কাজ করতাম, ইন্ডিয়ান বিভিন্ন ডিজাইন গুলো আমি দেখতাম, এগুলো ফলো করতাম। তো আমার ইচ্ছা ছিল যে নারীরা অনেক পারে, অনেক কিছু করে, কিন্তু তাদের প্রতিভাগুলো প্রকাশ পায় না। তো নারী নেত্র কারুপণ্য, নারী মানে আমি একজন নারী, নেত্র মানে চোখ, নারীর চোখ দিয়ে কারুপণ্যের মাধ্যমে সারা বিশ্বকে দেখবে, এটা ছিল আমার একটা স্বপ্ন। তাই আমি নাম দিয়েছিলাম নারী নেত্র কারুপণ্য। আপনার কাছে আমার শেষ প্রশ্ন, আপনার ভবিষ্যৎ স্বপ্ন কি? আপনি নারী নেত্রকে কোথায় দেখতে চান আগামী 5 বছরে? আমার ভবিষ্যৎ স্বপ্ন হলো, আমি অনেক পরিশ্রম করে আজকে এই পর্যন্ত আসছি। আমার একটা স্বপ্ন আছে, সেই স্বপ্নটা হলো কি, আমি এমন একটা সমাজের স্বপ্ন দেখি যেখানে জনগণ সম্মান ও নিরাপত্তার সাথে বসবাস করবে এবং নারী পুরুষের সমতা বিরাজমান থাকবে। আর এই স্বপ্নকে বাস্তবায়ন করার জন্য আমার কাইলাটি ইউনিয়ন না, আমি তো সারা বাংলাদেশে এখন পারবো না প্রতিষ্ঠিত করতে কিংবা কর্মসংস্থান দিতে। তো আমার একটা টার্গেট আছে, 2030 সালের মধ্যে কাইলাটি ইউনিয়নে কোনো বেকার থাকবে না, হোক নারী হোক পুরুষ। আর এই টার্গেটের মাধ্যমেই আমার কাজ করা, কারণ ডোনার আনা কিংবা আমি যে কাজগুলো করি, আমার এখানে এখন আইএসও সার্টিফিকেট প্রাপ্ত আমার প্রতিষ্ঠান নারী নেত্র কারুপণ্য, যেটা কোয়ালিটি এনশিওর করে।
সেখানে দেখা যাচ্ছে যে আমার প্রতিষ্ঠানের মাধ্যমে আমি দেশের বাইরে এখন প্যান্ট এক্সপোর্ট করছি, ডাইরেক্ট না ইনডাইরেক্ট যদিও। তো আমার এখানে আমার এমব্রয়ডারি মেশিন আছে, যে এমব্রয়ডারি মেশিনের মাধ্যমে নিখুঁতভাবে এমব্রয়ডারি করা হয়। আমরা আমানত শাহ যে একটা কোম্পানি আছে তাদের সাথেও আমরা কাজ করি, তাদেরকে 3 পিস দেই, বিভিন্ন ডিজাইনের উপর নির্ভর করে আমরা কাজ করি। আর পাশাপাশি আমি দেশের বাইরে দেশীয় ভাইয়ারের মাধ্যমে দেশের বাইরে প্যান্ট দিচ্ছি। আপনার পণ্য কোন কোন দেশে যাচ্ছে? আমার পণ্য সরাসরি আমি দেশের বাইরে দিচ্ছি না, তো লোকাল ভাইয়ারের মাধ্যমে আমি বিভিন্ন দেশে দিচ্ছি। মোটামুটি 5টা দেশে আমার পণ্যগুলো যাচ্ছে। তো আমার ইচ্ছা হলো দেশের বিভিন্ন, শুধু আমার দেশে না, দেশের অনেক দেশগুলোই আমার এই নারী নেত্রর শিল্প হয়তো বিভিন্ন দেশে ছড়াবে, এবং সেটা আমি আশাবাদী। আমার পাশাপাশি আমাকে যে সবচেয়ে বেশি সহযোগিতা করেছে সে হলো আমার হাজবেন্ড সোহেল আহমেদ। সে পিছন থেকে আমাকে সম্পূর্ণভাবে সাপোর্ট দিচ্ছে, সে সামনে আসে না। তার স্বপ্ন হলো আমাকে প্রতিষ্ঠিত করা। আমি প্রতিষ্ঠিত হলে, আমি সফল হলেই তার স্বপ্ন সফল হবে, আর সেই স্বপ্নকে বাস্তবায়ন করার জন্য আমার এই পথ চলা। আমরা চলে এসেছি অনুষ্ঠানের শেষ পর্যায়ে। আপনাকে অসংখ্য ধন্যবাদ আমাদের সময় দেওয়ার জন্য। আসলে আপনাকেও অনেক ধন্যবাদ, এবং পাশাপাশি নেত্রকোনা আলো.com-কেও কৃতজ্ঞতা প্রকাশ করছি যে আমাকে এখানে ডেকে অনেকগুলা আমার নারী উদ্যোক্তা হিসেবে কথাগুলা জানার জন্য, প্রকাশ করার জন্য অশেষ ধন্যবাদ। জীবনের শুরুটা হয়েছিল প্রতিকূলতা দিয়ে, কিন্তু সাহস আর স্বপ্ন দিয়েই পাল্টে দিয়েছেন কামরুন নাহার লিপি। তিনি প্রমাণ করেছেন শুধু রাজধানীতে নয়, দেশের প্রত্যন্ত অঞ্চলে নারীরা হতে পারেন উদ্যোক্তা, পথপ্রদর্শক এবং সমাজ পরিবর্তনের নায়ক। আজকের আমার স্বপ্ন অনুষ্ঠানে আপনাদের সঙ্গে এই অসাধারণ অনুপ্রেরণার গল্প ভাগ করতে পেরে আমি গর্বিত। স্বপ্ন দেখুন, ভালোবাসুন, সমাজকে বদলে দিন, কারণ আপনি একাই অনেক কিছু পারেন। পরবর্তী পর্বে আবার দেখা হবে নতুন একজন স্বপ্নদ্রষ্টার সঙ্গে। আমি আঁচল ভৌমিক বিদায় জানাচ্ছি সবাইকে। ভালো থাকুন, নিরাপদে থাকুন।